দেওয়ার পরে হিমোগ্লোবিন কখন বাড়বে? ব্লাড দেওয়া শেষ হয়ে গেল 10টার সময়, তাহলে আমার 11টার সময় ব্লাড পাঠিয়ে দেবো। এইটা আমি তোমাকে সার্চ করতে দিলাম, তুমি গুগলে সার্চ করে উত্তর খুঁজে নিয়ে আসবে। চ্যাট জিপিটিতে উত্তর হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টার আগে হিমোগ্লোবিন তোমার রেজ করে না, মানে দেখাতে মানে পুরো ডাইলিউশন হয়ে যতক্ষণের আগে ইউজুয়ালি 12 ঘন্টা পরে। তাই যে তোমাকে এসব জিজ্ঞেস করবে না। তাহলে হচ্ছে আমরা পিআরবিসি ব্লাড তুলে দিলাম, হিমোগ্লোবিন উঠে গেল। এবার হচ্ছে উঠলো না, অথবা উঠেছিল তাড়াতাড়ি নেমে গেল, তাই তো? মানে আমার যতটা উঠেছিলাম আবার তাড়াতাড়ি কমে গেল। থ্যালাসেমিয়া পেশেন্টের ইউজুয়ালি ব্লাড কতদিন উইক ছাড়া ছাড়া দেওয়া হয়? ইউজুয়ালি অ্যাট অ্যারাউন্ড 4 উইকস ইন্টারভ্যালে দেওয়া হয়। বই লেখা আছে 3 to 5, তুমি 4 উইকস মনে রাখবে। 3 to 5, 3 to 4 সব লেখা আছে। ইউজুয়ালি 1 মাস ছাড়া ছাড়া ব্লাড দেওয়া হয়। তাহলে দুটো কোশ্চেন হবে, সেটা হচ্ছে একটা বাচ্চা আগে 4 উইক ছাড়া ছাড়া ব্লাড পেত, এখন সে 2 উইক ছাড়া ছাড়া বা 1 উইক ছাড়া ছাড়া ব্লাড লাগছে। এর কারণ কি? এর কারণই হচ্ছে ওই ইনক্রিজ হিমোলাইসিস, যেটা বলেছিলাম পরে বলবো। একটা জায়গায় লিখে এসেছিলাম ইনক্রিজ হিমোলাইসিস, যে যখন জন্ডিসের কারণ বলেছিলাম পরে বলবো, এটাই সেই পরে। তাহলে ইনক্রিজ হিমোলাইসিস কিসে কিসে হবে? তাহলে ইনক্রিজ হিমোলাইসিস জানতে গেলে আমাকে জানতে হবে নর্মাল হিমোলাইসিস কত, তাহলে নর্মালি কত করে কমবে। তাহলে কি করছি আমরা এখন, যে একটা পেশেন্টকে ব্লাড দিয়ে ছেড়ে দিলাম, আমার কি এক্সপেকটেশন? ধরো কেউ আমার কাছে এসেছিল 9 হিমোগ্লোবিন নিয়ে, আমি তাকে 12 দিয়ে ছেড়ে দিয়েছি, 12 দিয়ে 3 বাড়িয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার আমার কি এক্সপেকটেশন, যে কতদিন পরে ও আমার কাছে আসবে বা কতটা করে কমবে। রেট অফ ডিক্রিজ ইন হিমোগ্লোবিন, এইটাই হচ্ছে কোশ্চেন। রেট অফ ডিক্রিজ ইন হিমোগ্লোবিন সেটা নির্ভর করবে তোমার স্প্লিন আছে অথবা নো স্প্লিন। স্প্লিন নেই, কেটে বাদ দিয়ে দিই। যার স্প্লিন আছে তার বেশি হিমোলাইসিস হবে, তাই তো? তার বেশি হিমোলাইসিস হবে। আর যার স্প্লিন নেই তার ধীরে ধীরে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? যার স্প্লিন আছে তার ক্ষেত্রে বেশি ডিক্রিজ হবে। ওয়ান গ্রাম পার ডিএল পার উইক, 1.5 গ্রাম পার ডিএল পার উইক। এটা মুছে দিলাম। এক মিনিট, একটা মিনিট। তাহলে should not exceed more than 1 gram per dl per week, should not exceed more than 1.5 gram per dl per week। এটা কি হবে? এটা যদি স্ক্রিন কেটে বাদ দিই, স্প্লিনেক্টোমাইজড পেশেন্টের, আর এখানে যা স্প্লিন আছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? স্প্লিনেক্টোমাইজ যা হয়ে গেছে, যা স্প্লিন কেটে বাদ দিয়ে দিয়েছি, তার কি এক্সপেকটেশন? তার ধীরে ধীরে হিমোলাইসিস হবে, তাই তো রে? যা স্প্লিন কেটে বাদ দিয়ে দিয়েছি তার এক্সপেকটেশন হচ্ছে ধীরে ধীরে হবে। কত ধীরে ধীরে হবে? সপ্তাহে 1 এর বেশি কমবে না, সপ্তাহে 1 এর নিচে কমবে। আর যা স্প্লিন আছে তার 1.5 পর্যন্ত। সবাই 4 সপ্তাহ ছাড়াই করুন না, সবার 4 সপ্তাহ ছাড়া করো। প্রত্যেকটা মানুষের তো আলাদা কার কি রকম হচ্ছে। এটা হচ্ছে নর্মাল কি এক্সপেকটেশন। বুঝতে পেরেছিস আমি কি বলছি? যে যার স্প্লিন আছে তাকে আমি ধরবো যে সপ্তাহে 1.5 করে করে কমে যাবে। এটা হচ্ছে 1 গ্রাম পার ডিএল পার উইক হচ্ছে, যদি স্প্লিন কেটে বাদ দিয়ে দিই তাহলে তার সোজা কথা তার রেট অফ হিমোলাইসিস কম হবে। কত কম হবে? 1 এর উপরে যাবে না আর এখানটা, ঠিক আছে? এবার যদি এটার বেশি চলে যায়, মানে ব্লাড কোনো জায়গায় গন্ডগোল আছে, তাই তো? তাহলে সোজা কথায় পরের কোশ্চেন কি? কজেস অফ ইনক্রিজড হিমোলাইসিস ইন থ্যালাসেমিয়া। কজেস অফ ইনক্রিজড হিমোলাইসিস অফ থ্যালাসেমিয়া কাকে বলে? ইনক্রিজড হিমোলাইসিস আমরা বুঝে নিয়েছি। এবার ইনক্রিজড হিমোলাইসিস কিসের জন্য হয়? প্রথম কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে আরবিসি অ্যালোইমিনাইজেশন, তাই তো? আরবিসি অ্যালোইমিনাইজেশন। 2 নম্বর কারণ হচ্ছে যদি তোর ট্রান্সফিউশন রিলেটেড কিছু ইনফেকশন ঢুকে যায়, সেটা হেপাটাইটিস বি হতে পারে, সি হতে পারে, এইচআইভি হতে পারে, সব হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, যা খুশি হয়ে গেল। আর একটা আছে পুয়ার কোয়ালিটি অফ ব্লাড। পুয়ার কোয়ালিটি অফ ব্লাড, এগুলো ভুলভাল। পুয়ার কোয়ালিটি অফ ব্লাড, হ্যাঁ, ফোলেট ডেফিসিয়েন্সিতে বারবার হয়, ফোলেট ডেফিসিয়েন্সিতে হয়, তাহলে বাদ দে। সেটা হচ্ছে তাহলে কজেস অফ ইনক্রিজ হিমোলাইসিস কিছু হয়, মোস্ট কমনলি হচ্ছে আরবিসি অ্যালুমিনাইজেশন, ঠিক আছে? যেটা আমি বলেছি আগের দিন যে আমরা তো মাইনর ব্লাড গ্রুপ করে মিলিয়ে দেখি না,
যেখানটায় আমার বি পজিটিভ ব্লাড, আমাকে বি পজিটিভ ব্লাড দিলি, আমার কি ছিল না কেল ছিল কেউ মিলিয়ে দেখেনি। সেই জন্য যত বেশি বার যাবি তত অ্যালুমিনেশনের চান্স বেশি বাড়বে, যতবার তোর ব্লাড ট্রান্সফিউশন হবে। আরবিসি অ্যালুমিনেশন বোঝাতে পারলাম আমি কি বলছি। 2 নম্বর হচ্ছে যদি ট্রান্সফিউশন ইনডিউসড কিছু ইনফেকশন ঢুকে যায়, হেপাটাইটিস বি, সি, এইচআইভি হয়ে গেলে তো তার এমনি ব্লাড চলে যাবে। ম্যালেরিয়া লিখে রেখেছে, ম্যালেরিয়া আজকালকার দিনে আর যায় না, আমি সারা জীবনে একটাই দেখেছি, ট্রান্সফিউশন ইনডিউসড ম্যালেরিয়া। 2 নম্বরে হচ্ছে যদি তোর ফোলেট ডেফিসিয়েন্সি থাকে, এইসব জিনিসগুলো থাকলে, আর পুয়ার কোয়ালিটি অফ ব্লাড দেবে, যেদিন এক্সপায়ারি ডেট তার আগের দিন ব্লাডটা চালালাম তো তার তো তাড়াতাড়ি কমে যাবে। বুঝতে পারছিস কি বলছি? তো যাই হোক, এইগুলো এই কারণ হচ্ছে ইনক্রিজ ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি ছিল? পিআরবিসি। পিআরবিসি তাহলে কি দেব, কত করে দেব, কতক্ষণে দেব, কখন হিমোলিসিস হয়ে গেছে, ফিল্টার, আর কিছু বাকি ছেড়ে যাচ্ছে এখানে। হ্যাঁ ছেড়ে যাচ্ছি, পরে বলবো। মনিটরিং পরে বলবো, মনিটরিং এর সময় বলবো। এই যে ব্লাড দেওয়া হয়ে গেল। নেক্সট পয়েন্ট ছিল আমাদের চিলেশন। আচ্ছা, আমি করতে পারলেই হবে। আমার হাতের লেখা এত খারাপ, আমি যখন ক্লাস 9-10 পড়তাম তখন আমাদের স্যারেদের খুব চিন্তা ছিল আমি পরীক্ষা পাস করবো কিনা মাধ্যমিকে। তখন আমাকে স্যার বলেছিল যে তুই লাল কালিতে পরীক্ষার হলে দাগ দিয়ে আসবি, মেন যেগুলো, যাতে তোর পরীক্ষার খাতাটা পড়ে। তখন আরেকটা স্যার বলেছিল তাহলে তুই এমনি পাস করবি কিনা জানি না, কিন্তু লাল কালিতে দাগ দিলে তুই শিওর শর্ট ফেল করবি। এখন তো মনে হয় তোদের সব বোর্ডে এও করতে দেন, আমরা সব দাগ দিতাম, নীল কালি, সবুজ কালি, স্কেচ পেনের মার্কিং, যাতে কিছু একটু খাতা পরে পাসটা করে দেয়। হ্যাঁ, এখন তো বলছে যে কিছু দাগই দিতে দেয় না, শুধু সিঙ্গেল কালার বা ম্যাক্সিমাম মনে হয় নীল আর কালো ইউজ করে। নীল আর কালো যাই হোক, যাই হোক, চিলেটিং এজেন্ট যখন দেবে, প্রথম কোশ্চেন হচ্ছে যে আয়রন ওভারলোড কমানোর জন্য চিলেশন হয়, তাহলে ইন্ডিকেশন অফ চিলেশন। প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ডিকেশন অফ চিলেশন। তুমি একটাই মনে রাখবে, সেরাম ফেরিটিন মোর দ্যান 1000 কি ন্যানোগ্রাম পার ml। তোমার বইয়ে মাইক্রোগ্রাম পার লিটারও লেখা থাকতে পারে, একই ব্যাপার। যাহাই ন্যানোগ্রাম পার ml তাকেই 1000 দিয়ে গুণ করে দিলে মাইক্রোগ্রাম পার লিটার হয়ে যাবে। ঠিক আছে, মোর দ্যান 1000 হচ্ছে ন্যানোগ্রাম পার। আর বাকি কিছু লেখা আছে, তোমাকে জিজ্ঞেস করে যদি ফেরিটিন নাম মাপতে পারি তাহলে কবে দরকার হয়, ইউজুয়ালি 1 বছরের পরে দরকার হয়, মোটামুটি ভাবে 15 to 20 ট্রান্সফিউশনের পরে দরকার হয়। আর একটা লিভার বায়োপসি ক্রাইটেরিয়া আছে, মোর দ্যান 5000 মাইক্রোগ্রাম পার গ্রাম অফ ড্রাই লিভার ওয়েট। এটার মনে রাখার কোনো কারণ নেই, লেস দ্যান 5000 মাইক্রোগ্রাম অফ আয়রন পার গ্রাম অফ ড্রাই ওয়েট অফ লিভার। হ্যাঁ, লিভার ডায়েট, এটা মনে রাখার কোনো ইন্ডিকেশন নেই, কারণ আমরা লিভার বায়োপসি করে তারপরে করি না। তো মনে রাখবে না, তাহলে 1000 মনে রাখবে, আর ওই দুটো মনে রাখবে ইউজুয়ালি আফটার 1 ইয়ার বা 15 থেকে 20টা ব্লাড ট্রান্সফিউশনের পরে লাগে। এই তিনটি মনে রাখবে, 15 থেকে 20, 1 বছর, মোর দ্যান 1000। 1000-এর ইউনিট মনে রাখবে, সেরাম ফেরিটিন। কি দেব? 3টে এজেন্ট, অনেক এজেন্ট আছে, তোমরা 3টে এজেন্ট মনে রাখবে। দুটো, প্রথম এজেন্টটার নাম কি বলতো? ডেসফেরিঅক্সামিন না ডেফরাক্সামিন, দুটোই হয়, আমি ওইটাই একই জিনিস। না, আমি ঠিকই বলছি, যেটা বলছি শুনে রাখ, ডেফেরক্সামিনও যা, আর এখানে ডেসফেরিঅক্সামিনও তাই, দুটোই একই নাম, ডেসফেরিঅক্সামিন অথবা ডেফেরক্সামিন, যেটা লিখেছি ওইটাই, দুটোই একই। যাই কোনো বই, বিভিন্ন বই বিভিন্ন লেখা থাকে, একই জিনিস।
ডেফেরক্সামিন অথবা ডেসফেরিঅক্সামিন মুছে দিলাম। ঠিক আছে, চলো প্রথম কথা হচ্ছে তোমাকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে দুটো, তোমাদের ওয়ার্ডে কি দেয়া হয় আর কোনটা কেন দেবে, হার্টের জন্য কোনটা ভালো কার্ডিয়াক ওভারলোডে, এইটুকু প্রশ্ন করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কার্ডিয়াক ওভারলোডে মানে সোজা কথা হার্টে বেশি আয়রন জমা হয়েছে কিনা এটা বোঝবার উপায় সেরাম ফেরিটিন নয়, এটা বোঝবার উপায় হচ্ছে T2 কার্ডিয়াক এমআরআই। T2 বুঝতে হবে না, T2 বেস্ট কার্ডিয়াক এমআরআই বলে দিলে হবে, তুমি কার্ডিয়াক এমআরআই বললেও হবে। ঠিক আছে, লিভারের এমআরআই আলাদা আর কার্ডিয়াক এমআরআই আলাদা। লিভারের এমআরআই এর সঙ্গে কার্ডিয়াক এমআরআই এর কোনো মিল নেই। মিল নেই মানে হচ্ছে এমনও হতে পারে যে কার্ডিয়াক এমআরআই বলেছে ভালো আছে আর লিভার এমআরআই রিপোর্ট খুব খারাপ, হতেই পারে। সে দুটো কোইনসাইড করবে না, যে ও বললে হবে না যে কেন লিভারে জমা হয়ে গেল হার্টে জমা হলো না, ওসব কোনো গল্প নেই। তাই ওইসব তুমি মনে রাখবে না। কার্ডিয়াক ওভারলোড ডিটেক্ট করার জন্য কি করা হয়, কার্ডিয়াক এমআরআই করা হয়। ঠিক আছে, কবে করবে, ইউজুয়ালি 1 ইয়ার ছাড়া ছাড়া করি। অ্যাটলিস্ট কার্ডিয়াক মনিটরিং এর জন্য ইকো করবে বা কার্ডিয়াক এমআরআই করবে। ইকো করা অবশ্যই করা হবে বছরে একবার করে, কার্ডিয়াক এমআরআই পারলে করবে, না পারলে করবে না। কার্ডিয়াক এমআরআই এর জন্য এটার সব থেকে ভালো কোনটা, এইটা ডেফেরিপ্রোন। হার্টে যদি জমে যায় তাহলে সবটা ভালো কোনটা, ডেফেরিপ্রোন। তাহলে তখন বলবে এইটা কেন ভালো না, ওইটা কেন ভালো না, আমি যাবি কোশ্চেন জিজ্ঞেস করবে সেইগুলো আমি বলে দিই। ডেসফেরিঅক্সামিনের সাইড কি হাফ হচ্ছে লেস দ্যান 30 মিনিটস, এর হচ্ছে 3 ঘন্টা, এর হচ্ছে 16 ঘন্টা। কেন জানতে হয় পরে বলছি, এটা তুমি না মনে রাখলেও হবে। লেস দ্যান 30 মিনিটস, লেস দ্যান 30 মিনিটসকে কোনো ওরালি দেওয়া যাবে, আর বায়ো অ্যাভেলেবিলিটি খুব পুর, সেই জন্য এটাকে কিভাবে করা হয়, সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়, ইউজুয়ালি ওভার 8 আওয়ার্স। এটা সাবকিউটেনিয়াস পাম্প থাকে। পাম্প কোথায় লাগিয়ে দেওয়া হয়, অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা ল্যাটারাল থাই, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই। এখানে পাম্প লাগিয়ে দেওয়া হয়, রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়ে, সারা রাত ধরে চলে, সকালবেলা আবার স্কুলে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে রাত্রিবেলা চালিয়ে দেওয়া হয়। তাহলে কি পড়ালাম আমরা, ডেসফেরিঅক্সামিন সাবকিউটেনিয়াস পাম্প, এটা টি হাফ বাদ দাও, সাবকিউটেনিয়াস পাম্পে দেওয়া হয়। সাবকিউটেনিয়াস পাম্পে দেওয়া মানে বোঝা যাচ্ছে সোজা কথা, পাম্প কিনতে হবে, কে লাগাবে, তাহলে পেশেন্ট ফ্রেন্ডলি না, ঝামেলা। ঠিক আছে, পেশেন্ট ফ্রেন্ডলি না। আর যার হচ্ছে এই প্রতিদিনই এরকম করে চলছে রাত্রিবেলা, হ্যাঁ 5 দিন 7 দিন করে রাত্রিবেলা চালিয়ে শুয়ে পড়ে, ঠিক আছে, দিয়ে সারা রাত ধরে পাম্প চলবে। এই হচ্ছে ডেসফেরিঅক্সামিনের গল্প। যদি কেউ মনে রাখতে পারো তো মনে রাখবে। ডোজ হচ্ছে 25 to 60 মিলিগ্রাম পার কেজি। তো এর ডোজ হচ্ছে 25 to 60 মিলিগ্রাম পার কেজি। এইটা হচ্ছে ডেসফেরিঅক্সামিন। ঠিক আছে, ডেসফেরিঅক্সামিন হচ্ছে হেক্সাডেন্টেট, খুব বড় মলিকুল। তাহলে যে বড় মলিকুল হবে সে টিস্যুর মধ্যে ঢুকবে কি ঢুকবে না, ঢুকবে না। তাহলে হার্টের যদি আয়রন বসে থাকে ডেসফেরিঅক্সামিন চিলেট করবে কি করবে না, করবে না। তা ডেসফেরিঅক্সামিন কাকে চিলেট করবে, যে ব্লাডে আছে। যে ব্লাডে আছে, তাহলে যদি তোমাকে ঘুরে বলে যে ব্লাডে আছে সেটার জন্য কে ভালো, ডেসফেরিঅক্সামিন। তাহলে এমন একটা মলিকুল তৈরি করা হলো যেটা ট্রাইডেন্টেড, 3টে করে লাগে আয়রন। হেক্সাডেন্টেড মানে তাহলে কার চিলেটিং ক্যাপাসিটি বেশি, হেক্সাডেন্টেড না। হেক্সাডেন্টেড মানে এর একটা 6টা আয়রন নিয়ে নেবে, ট্রাইডেন্টেড মানে এর একটা 3টে নিয়ে নেবে। কিন্তু নিজে বড় বলে ও সেলের মধ্যে ঢুকতে পারে না, এ ছোট তাই সেলের মধ্যে ঢুকে যায়। তাহলে কার্ডিয়াক আয়রন ওভারলোড বেস্ট রিমুভড বাই ডেফেরিপ্রোন। কেন, স্মল মলিকুল, টিস্যু পেনিট্রেশন বেশি। এর ডোজ হচ্ছে 75 to 99 মিলিগ্রাম পার কেজি। অদ্ভুত ডোজ, 75 to 99 মিলিগ্রাম পার কেজি। হ্যাঁ, এটা হচ্ছে ডেফেরিপ্রোনের। ডেফেরিপ্রোন ওরাল পাওয়া যায়, ওরাল পাওয়া যায় ডেফেরিপ্রোন। ঠিক আছে, কেলফার নামে পাওয়া যায়, ডেফেরিপ্রোন ওরাল পাওয়া যায়। কেলফার বললাম তার একটা কারণ, আমাকে পরীক্ষা জিজ্ঞেস করেছিল এমবিবিএস এ, ডেফেরিপ্রোনের দাম কত আর কি ট্রেড নেমে পাওয়া যায়। আমি মনে মনে খুব গালাগালি দিয়েছিলাম, কোনোটাই বলতে পারি। তার কারণ হচ্ছে